অনেক দিন আগের কথা। সীতারামপুর নামে একটি গ্রাম ছিল। এই গ্রামের চারিদিকে ছিল সবুজের সমাহার, পাহাড় পর্বত, সবুজ গাছপালা ও নদী নালা। এইসবের মধ্য দিয়ে গ্রামের মানুষ খুব ভালোভাবেই তাদের জীবনযাপন করছিল এবং তাদের সকালে ঘুম ভাঙত পাখির ডাক শুনে। হাবলু ও বাবলু নামে দুই ব্যক্তি এই গ্রামে বসবাস করত। হাবলু ছিল সৎ ও পরিশ্রমী, অন্যদিকে বাবলু ছিল অসৎ এবং অলস। হাবলু কোনো কাজকে ছোট করে দেখতো না, তাই হাবলু কখনো জমিতে ফসল চাষ করত, আবার কখনো কখনো বন থেকে কাঠ কেটে সেগুলোকে বাজারে গিয়ে বিক্রি করত। অন্যদিকে বাবলু ছিল অলস, সে সারাদিন কোনো কাজ না করে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিত। হাবলুর পরিশ্রমের ফলে তার পরিবারে বেশ সুখ শান্তি ছিল এবং তারা সুখ শান্তিতে দিন কাটাচ্ছিল। অন্যদিকে বাবলু অলস থাকার কারণে তার বউয়ের সাথে প্রতিদিনই তার ঝগড়া লেগে থাকতো। একদিন বাবলুর বউ বাবলুকে বলল, ঘরের মেয়েটা বড় হচ্ছে, এভাবে তুমি যদি অলস হয়ে থাকো তাহলে মেয়ের বিয়ে দিবে কিভাবে? বাবলু রেগে তার বউকে বলল, তোর কাছ থেকে কি আমার শুনে চলতে হবে? এভাবেই দিন গড়িয়ে যায় আর রাত চলে আসে। এই গ্রামের রাজা ছিল মোহন চৌধুরী। তিনি ছিলেন সৎ ও সাহসী। তিনি গ্রামের মানুষদেরকে অনেক ভালোবাসতেন। একদিন তিনি তার মন্ত্রীকে বলতে লাগলেন, মন্ত্রী, আমার রাজ্যের প্রজারা কি সুখে শান্তিতে বসবাস করতে পারতেছে? কি যা বলেন জনাব, আমি তো নিজ চোখেই দেখে এসেছি রাজ্যের সব প্রজারা সুখে শান্তিতেই আছে। আপনি খামোখাই নিজেকে দোষারোপ করছেন। মন্ত্রী, আমার মন বলছে আমার রাজ্যের প্রজারা সুখে শান্তিতে নেই। কি যে বলেন জনাব, আমি তো নিজ চোখেই দেখে এলাম। আমার মন যে মানছে না মন্ত্রী। আমি রাজ্যটা ঘুরে প্রজাদের হাল দেখে আসতে চাই। সেনাপতি, জি আজ্ঞে হুজুর। রাজ্যটা ঘুরে দেখব, যাওয়ার ব্যবস্থা করো। জি আজ্ঞে হুজুর। ঘোড়া গাড়িটা বের করব নাকি রথটা নিয়ে আসবো? না সেনাপতি, আজকে আমি পায়ে হেঁটে এই রাজ্যটা ঘুরে দেখব। এরপর রাজা তার রাজ্যটা ঘুরে দেখার জন্য সেনাপতি ও মন্ত্রীকে সাথে নিয়ে সফরে বের হয়। তা মোহন, দিনকাল তোমার কেমন যাচ্ছে? এই তো আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে। এভাবেই রাজা তার রাজ্যে ঘুরে ঘুরে প্রজাদের খবরাখবর নেয়। তা রমেশ, দিনকাল তোমার কেমন যাচ্ছে? আগের মতো ওই মাছের ব্যবসাই করছো নাকি তা ছেড়ে দিয়েছো? জি আজ্ঞে হুজুর, এই আপনাদের দোয়ায় ভালোই আছি। তবে আমার ওই মাছের ব্যবসাটা ছেড়ে দিয়েছে, এখন নতুন করে আবার ফলের ব্যবসা শুরু করেছি। জানেন তোই আপনি, ওই মাছের ব্যবসায় লাভ থেকে লোকসানই বেশি, তাই তো নতুন ব্যবসা শুরু করলাম। দোয়া করবেন। রানীমাকে বলবেন যদি তার কখনো ফলের দরকার হয় তিনি যেন রমেশকে স্মরণ করেন। আদাব হুজুর। তা সকালে কি মনে করে আমার এই গরিবের দোকানে? তেমন কিছু না মন্টু, রাজ্যটা ঘুরে দেখার জন্য সফরে বেরিয়েছি, তাই তোমার এখানে এলাম। তা তোমার দিনকাল কেমন চলছে? তোমার দোকান কি আগের মতো চলছে? জি আগে হুজুর, আপনাদের দোয়ায় ভালোই চলছে। দোকানের কথা জিজ্ঞেস করলেন না, দোকান আগের থেকে আমার অনেক ভালোই চলছে। দোকানে কাস্টমার অনেক বেশি আসে এখন, তাই আমাদের কাজবাজও একটু বেশি। তাই সব মিলিয়ে আপনাদের দোয়ায় ভালোই আছি। রানীমাকে আমার প্রণাম জানাবেন। এভাবেই মহারাজা এক এক করে রাজ্যের সব প্রজাদের খবরাখবর নিলেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। মহারাজা তার মন্ত্রীকে বললেন, মন্ত্রী, রাজ্যের সব প্রজাদের তো খবর নিয়ে এলাম। তোমার কি মনে হয় যে আমার কোনো প্রজা বাদ পড়েছে, তার আমি খবর নেইনি? জি আজ্ঞে হুজুর, রাজ্যের সব প্রজাদের তো খবর নিলেন, কিন্তু হাবলু আর বাবলুর তো কোনো খবর নিলেন না। তাহলে চলো হাবলু আর বাবলুদের খবর নিয়ে আসি। এরপর মহারাজা, মন্ত্রী, সেনাপতি সবাই মিলে যায় হাবলু ও বাবলুদের বাড়ি তাদের খবর নেওয়ার জন্য। হাবলু, বাড়িতে আছো?
এ হাবলু, তা কে এত সকালে আমাকে ডাকে? জনাব, আপনি? তা কি মনে করে আমার এই গরিবের বাড়িতে? তেমন কিছু না হাবলু। তা তোমার খবর নিতে এলাম, তোমার দিনকাল কেমন যাচ্ছে। তা খেয়ে পরে ভালো আছো তো হাবলু? জি আজ্ঞে জনাব, আপনাদের দয় ভালোই আছি। তা ভিতরে আসেন জনাব, দু মুঠো ডাল ভাত খাবেন। না হাবলু, তা অন্য কোনোদিন আসবো তোমার বাড়ি, ডাল ভাত খাবো। এরপর মহারাজা, মন্ত্রী, সেনাপতি সবাই মিলে বাবলুদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। বাবলু, এ বাবলু, বাড়ি আছো নাকি? বাবলু, এ বাবলু, বাড়ি আছো? বাবলু, এ বাবলু। কে কড়া দুপুরে ডেকে ডেকে কান ফাটিয়ে যাচ্ছে কেন? জনাব আপনি? আমি তো মনে করেছিলাম যে শানু আমারে ডাকতেছে। জনাব কি মনে করে ভরা দুপুর বেলা আমাদের মতন গরিবদের বাড়িতে? কি মনে করে জনাব? তেমন কিছু না হাবলু গিন্নি। তা হাবলু কোথায়? হাবলুকে ডাকলাম, তুমি এলে যে। তা দিনকাল তোমাদের কেমন যাচ্ছে? এই তো কোন রকম দিনকাল যাচ্ছে। রবিনের আব্বু দিন ভরে শুয়ে বসে থাকে, সে কাজ করে না। বলেন আমাদের কিভাবে চলবে জনাব? এভাবে আর বাঁচতে পারতেছি না জনাব, ছেলে মেয়ের দিন নিয়ে। আপনি কোনো ব্যবস্থা করেন জনাব। ঠিক আছে হাবলু গিন্নি, দেখি আমি কি করা যায়। এভাবেই মহারাজা গ্রামের সব প্রজাদের খবরাখবর নিয়ে রাজপ্রাসাদে ফিরে যান। একদিন মহারাজা তার রুমের ভিতর হাঁটছিলেন এবং তিনি ভাবতেছিলেন যে গ্রামের সবাই তো কোনো কাজকর্ম করে খাচ্ছে, এ বাবলু বেটাই অলস, একে আমার শিক্ষা দিতে হবে। এর পরের দিন মহারাজা প্রহরীকে ডাকলেন। প্রহরী, জি আজ্ঞে জনাব, আপনার জন্য কি করতে পারি? তেমন কিছু না প্রহরী, আগে তোমাকে একটা খবর দিতে হবে বাবলুদের বাড়িতে। তুমি বাবলুকে বলবে মহারাজা বলেছে রাজ্য থেকে তিনি সব অলসদের তাড়িয়ে দিচ্ছেন। তুমি যদি অলস থাকো তাহলে তোমাকেও মহারাজা রাজ্য থেকে তাড়িয়ে দিবেন। এরপর প্রহরী মহারাজার আদেশে বাবলুদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। এ বাবলু, বাড়ি আছো নাকি? বাবলু, বাড়ি আছো? এ বাবলু, বাড়ি আছো নাকি? বাবলু, বাড়ি আছো? থাকিডা ভরা দুপুরে ডাইকে ডাইকে কান ফাটাই দিচ্ছ। তা কি মনে করে প্রহরী এত ভরা দুপুর বেলা আমার মতো হতভাগার বাড়িতে? তা মহারাজা আমাকে তলব করেছে নাকি? তেমন কিছু না বাবলু, মহারাজা আমাকে খবর পাঠিয়েছে তোমাকে বলতে। মহারাজা আমাকে বলেছেন তোমাকে বলতে। তিনি বলেছেন রাজ্য থেকে সব অলসদের তাড়িয়ে দেবেন। এখন তুমিও যদি অলস থাকো তাহলে তোমাকেও তো রাজ্য থেকে তাড়িয়ে দেবেন। তাই মহারাজা তোমাকে কাজ করতে বলেছেন। একদিন বাবলু নদীর পাড়ে বসেছিল। সে তার অলসতার বিষয় নিয়ে ভাবছিল। হঠাৎ সে দেখলো একটা পরী এবং পরীটি তাকে বলল, হে অলস মানব, এই রাজ্যের সব প্রজারাই পরিশ্রমী, একমাত্র তুমিই অলস ব্যক্তি যে কোনো কাজকর্ম করো না, যার ফলে তোমার সংসারে অশান্তি লেগে থাকে। তোমার উচিত অলস না থেকে পরিশ্রমী হওয়া। পরীর কথা শুনে বাবলু তার নিজের ভুল বুঝতে পারে। সে পরিশ্রম করা শুরু করে আর যার ফলে তার সংসারে সুখ শান্তি ফিরে আসে। আর এভাবেই তাদের
দিনকাল কাটতে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম পরিশ্রম সাফল্যর চাবিকাঠি। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দ্রুত ভিডিওতে একটা লাইক করো, আর এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের বন্ধু হয়ে যাও।